হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল অর্থাৎ 14ই জুলাই 2025 কলকাতা হাইকোর্টে এই প্রাথমিক শিক্ষকদের 32,000 মামলার শুনানি ছিল। এই শুনানিতে কি হয়েছে, কিভাবে হয়েছে, আমি এই একটা ভিডিওর মধ্যে সাম আপ করার চেষ্টা করব। 2 ঘন্টার উপরে সওয়াল পাল্টা সওয়াল হয়েছিল, তাই একটা ভিডিওর মধ্যে আমি এটাকে সাম আপ করার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা কথা বলো, দয়া করে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম হয়, অনেক নোটিফিকেশান, অনেক গ্যাজেট পড়তে হয়, অনেক কিছু খবর রাখতে হয়। লেটস স্টার্ট। গতকাল যেই মুহূর্তে 11 নম্বর কোর্টে পোস্ট লাঞ্চ সেশনে সওয়াল পাল্টা সওয়াল শুরু হলো, প্রথমেই সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা ম্যাডাম তিনি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে বলা শুরু করলেন। তিনি বললেন যে 56 পয়েন্টে সিনিয়র অ্যাডভোকেট অশোক ব্যানার্জি যে কথাগুলো বলেছেন ওগুলোকে উনি অ্যাডপ্ট করছেন, তাই ওনাকে যেন রিপ্লাইতে বলার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ এটাকে আইনি পরিভাষায় বলা হয় কনজয়েন্ডার টাইমিং। কনজয়েন্ডার, কার নাম কনজয়েন্ডার? না, এখন অশোক ব্যানার্জি যে কথাগুলো বলছে সে কথাগুলো আমি পুরোটাই অ্যাডপ্ট করছি। যদি এরপরে রিপ্লাই বা প্রত্যুত্তর পর্ব শুরু হয়, যেন সেই প্রত্যুত্তর পর্বে আমাকে মিনিমাম 15 মিনিট বলার সুযোগ দেওয়া হয়। এবং দেখলাম যে বিচারকগণ ওনার এই যে রিকোয়েস্টটাকে গ্রহণ করলেন। এরপরে বলা শুরু করলেন সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধরবাবু, যিনি অত্যন্ত সুচতুরভাবে পুরোটাকে বলার চেষ্টা করলেন। এক সময় এমন মনে হলো যে উনি কী সওয়াল করছেন আমরা বুঝতে পারছি না, কী সওয়াল করছেন, কী বলতে চাইছেন আমরা কেন, স্বয়ং বিচারকও বুঝতে পারছেন না আসলে উনি কী বললেন। উনি প্রথমেই বলা শুরু করলেন যে পিটিশনার্সরা 12ই সেপ্টেম্বর 2022 কেস ফাইল করেন, আর সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট বেরিয়েছে 12ই মে 2023। তাহলে এটা আইনত স্বতঃসিদ্ধ হয়নি। এবং এই প্রসঙ্গে উনি সুপ্রিম কোর্টের একজন সম্মানীয় বিচারক দীপঙ্কর দত্ত মহোদয়ের একটা নির্দেশকে উনি কোপ করেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দীপঙ্কর দত্তবাবু অর্থাৎ জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেব সেই ব্যক্তি যিনি আমাদের ডিএ মামলা, তিনার এজলাসে ওই মামলাটি ছিল বলে উনি পরিষ্কারভাবে বলে দিলেন যে ডিএ মামলাকারীদের আমার মনে হচ্ছে এনারা হাইপার অ্যাক্টিভ, অতি সক্রিয়, তাই এই মামলা আমি শুনব না। সেই দীপঙ্কর দত্ত সাহেব জাস্টিস তিনি একটা জায়গায় বলেছিলেন ল ইজ ক্রিস্টালাইজড, অর্থাৎ যার মধ্যে কথা সহজ বাংলায় হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাইম বাউন্ডের মধ্যেই মামলা করতে হয়। অর্থাৎ এখানে প্রতীক ধরবাবু যে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করলেন যে যেহেতু 12ই সেপ্টেম্বর 2022 করেছে এবং তার জাজমেন্ট বেরিয়েছে 12ই মে 2023, তাই এখানে টাইম বাউন্ড ঠিকমতো মানা হয়নি, এটা কিন্তু ল ইজ ক্রিস্টালাইজড এই নিয়মে পড়ে যাচ্ছেন। 2 নম্বর উনি বলতে আরম্ভ করলেন যে রুল 63 ট্রেন্ড এবং আনট্রেন্ড, এই ট্রেন এবং আনট্রেন নিয়ে উনি অনেকক্ষণ ধরে কথা বলেছেন। ওনার 2 ঘন্টার মধ্যে প্রায় 30 মিনিট বা 35 মিনিট মতো উনি শুধু ট্রেন এবং আনট্রেন নিয়ে কথা বলেছেন। ওনার যেটুকু পরিষ্কার হলো যে উনি বলতে চাইলেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ 2টি ভাগে বিভক্ত করে দিয়েছেন, 2 ডিভিশনস, একটা ট্রেন্ড একটা আনট্রেন্ড। অর্থাৎ ট্রেন্ডরা যত অন্যায় করুক তাদের অন্যায় ধরা হবে না, আনট্রেন্ডরা সামান্য ভুল করলে তাদেরটাকে ধরা হবে। এটা নিয়ে উনি নানা রকম পয়েন্ট বলা শুরু করলেন। একসময় দেখা গেল যে বিচারকগণ ওনাকে প্রশ্ন করছেন যে আপনি কী বলতে চাইছেন। সেই মুহূর্তে প্রতীক ধরবাবু উনি বর্তমান যিনি আছেন চিফ জাস্টিস B.R. গাভাই স্যারের একটা জাজমেন্টকে কোপ করেন। যে জাজমেন্টটা বেরিয়েছিল 25শে এপ্রিল 2025 কৌশিক দাস বলে একজন ব্যক্তির করা মামলাতে চিফ জাস্টিস B.R. গাভাইয়ের একটা মন্তব্য করেন বা একটা জাজমেন্টের রায় দেন। কী রায়? যে এপ্রিল 2019-এর পরে
আর কোনো আনট্রেন্ডকে গ্রাহ্য করা হবে না। তাহলে এতক্ষণ ধরে কিন্তু প্রতীকবাবু যে কথাগুলো বলছেন কিন্তু বিচারকগুলো কিছুই বুঝতে পারছেন না যে উনি কী ঠিক বলতে যাচ্ছেন, ট্রেন আনট্রেন ট্রেন আনট্রেন। এবার উনি সামাপ করছেন প্রতীকবাবু যে যদি বি আর গাভাই স্যারের এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে এপ্রিল 2019-এর পরে কাউকে আর আনট্রেন্ড ট্রিট করা যাবে না বা আনট্রেন্ডকে চাকরি দেওয়া যাবে না, মোদ্দা কথা, তাহলে উনি এবার বললেন যে আমাদের সিঙ্গেল বেঞ্চের জাজ আমাদেরকে বলেছেন যে আমরা আনট্রেন্ড, হ্যাঁ চাকরি পাওয়ার সময় আমরা আনট্রেন্ড ছিলাম, কিন্তু এপ্রিল 2019-এর আগে তো আমরা ট্রেন্ড হয়ে গেছি। তাহলে এপ্রিল 2019-এর আগে যদি আমরা ট্রেন্ড হয়ে যাই, তাহলে সিঙ্গেল বেঞ্চের রায় বেরিয়েছে 12ই মে 2023, তার মানে উনি তখন বলেছিলেন কিন্তু এখন এটাকে খারিজ করা উচিত। অর্থাৎ আমি এই ব্যাপারটা একটু আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলি। 12ই মে 2023 সিঙ্গেল বেঞ্চের জাজ রায় দিয়েছিলেন যে এখানে প্রায় 32,000 মতো আনট্রেন্ড আছে। প্রতীকবাবু এই পয়েন্টটা ধরে বলছেন যে আমরা আনট্রেন্ড বলেই সিঙ্গেল বেঞ্চের জাজ আমাদেরকে বাতিল করেছে, কিন্তু আমরা আনট্রেন্ড নই। কেন আনট্রেন্ড নই? না, আমরা বি আর গাভাই স্যারের নির্দেশ অনুযায়ী এপ্রিল 2019-এর আগে আমরা ট্রেন্ড হয়ে গেছি। তাহলে জাজমেন্টের আগে যখন আমরা ট্রেন্ড, তাহলে জাজমেন্টের যে বিষয়বস্তু আমরা ট্রেন্ড নই, তাহলে একটা ভুল বেশ। অর্থাৎ যে কোনোভাবে সিঙ্গেল জাজমেন্টের একটা অংশকে ভুল প্রমাণ করার উনি আপ্রাণ চেষ্টা করলেন। এবার নেক্সট পয়েন্টে এলো অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টে উনি বলেছেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ বারবার বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট একটা সেপারেশন, একটা আলাদা বিষয়। উনি বলতে চাইলেন যে কোথায় লেখা আছে যে অ্যাপটিটিউড টেস্ট একটা আলাদা বিষয়? অ্যাপটিটিউড টেস্ট সঙ্গে ইন্টারভিউ হতেই পারে, কেউ ইন্টারভিউর সঙ্গে কেউ কোনো সাধারণ প্রশ্নের সঙ্গে অ্যাপটিটিউড টেস্ট নিতেই পারেন। এবং তিনি এই বিষয়ে উনি কি বলেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ উনি বারবার বললেন যে এটা সেপারেট করে নেওয়া হয়নি, তাই এটা কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু উনি এখানে বলেন যে প্রায় 700 জন ইন্টারভিউয়ারের মধ্যে 30 জনকে উনি, অর্থাৎ 30 জনকে সিঙ্গেল বেঞ্চের জাজ দেখেছিলেন, যার মধ্যে 13 জন বলেছিলেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি, কিন্তু 17 জন তো বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। তাহলে 13 জনের কথার ভিত্তিতে উনি কেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে একটা পুরো প্যানেলটা ক্যান্সেল করলেন? আর 17 জন যে বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তাদের কথায় উনি কেন গুরুত্ব দিলেন না? এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে উনি বারবার এই কথাটা বলতে আরম্ভ করলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা দেখলাম যে অ্যাপটিটিউড টেস্ট এই প্রশ্ন বলতে বলতে প্রতীকবাবু কিন্তু বিচারকগণকে প্রশ্ন করছেন। বিচারকগণ মানে অসহায় বিচারকগণ একসময় বলছেন যে আপনি আমাদের প্রশ্ন করছেন কেন, আপনি সওয়াল পাল্টা সওয়াল করুন। অর্থাৎ প্রতীকবাবু মানে একটা অত্যন্ত চতুরভাবে, কারণ উনি হচ্ছেন 28 বছরের অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট, উনি বিচারককে প্রশ্ন করছেন, কারণ যাতে কিনা হয়তো নিশ্চয়ই কোনো পদ্ধতি বা কোনো স্ট্র্যাটেজি ওয়েতে হয়তো উনি এগোতে চেয়েছিলেন। এরপর এলো আর্টিকেল 226 অনুযায়ী উনি বললেন যে 165 নম্বর ধারাকে অ্যাপ্লাই করতে পারেন না, অর্থাৎ অ্যাপ্লাই করা যাবে না। উনি সিঙ্গেল বেঞ্চের জাজ 165 নম্বর ধারাকে যে অ্যাপ্লাই করে যে পদ থেকে সওয়াল করেছেন উনি এটা করতে পারেন না। এরপরে উনি বললেন যে ইংরেজি বলতে পারেনি বলে যে কাউকে বাদ দেওয়া হতে পারে, কারো সার্ভিস টার্মিনেট হতে পারে, এটা আমি আমার 28 বছরের প্র্যাকটিস জীবনে এই প্রথম দেখলাম। এবং উনি একটা নাম বললেন যে একজন ইন্টারভিউয়ার, তার নাম হচ্ছে তুষারকান্তি দাস, যিনি ইংলিশে ইংরেজি বলতে পারেননি বলে, তিনি যেহেতু ইন্টারভিউয়ার তিনি কেন ইংরেজি বলতে পারেননি, সঙ্গে সঙ্গে তার চাকরিও কিন্তু টার্মিনেট করার জন্য উনি প্রস্তাব করেছেন। তো এই বিষয়ে প্রতীকবাবু বলেন যে উনি ছিলেন গেম টিচার, খেলাধুলার শিক্ষক, উনি ইংরেজি নাও বলতে পারেন, ইংরেজিতে হতে পারেন, গ্রামের স্কুলে পড়াশোনা করেছেন, তো ইংরেজি বলতে পারেনি বলেই তার চাকরি চলে যাবে, এটা কেমন ভিত্তি? এবং শেষের দিকে কিন্তু বিচারকগণ প্রশ্ন করছেন যে তাহলে আপনি ওএমআর নিয়ে বলুন। ওএমআর হ্যাজ নট ইয়েট বিন পাবলিশড, এখনও পর্যন্ত ওএমআর পাবলিশ হয়নি, তাই এই বিষয়ে আপনি কী বলছেন? তো প্রতীকবাবু বলেন যে ওএমআর পাবলিশের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ডিপিএসসি অনুযায়ী আমাদের ওয়েবসাইটে আমাদের প্রকাশিত হয়েছিল, পাবলিক ডোমেনে এটাকে আনার কোনো প্রয়োজন ছিল না, কারণ যেহেতু আমাদের ওয়েবসাইটে অলরেডি সুরক্ষিত ছিল। এইভাবে বলার পরে নানা রকম পাল্টা সওয়াল হওয়ার পরে প্রতীকবাবু তার বলা এক প্রকার শেষ করেন এবং আগামী
ডেট পড়েছে 18ই জুলাই 2025, যেদিন অন্য যারা আরও অনেকে আছেন অ্যাপিল্যান্টস, সেই অ্যাপিল্যান্টসরা বলবে, পিটিশনার্সরা হয়তো সামনের সপ্তাহে বলার সুযোগ পাবে, এবং আগামী 18ই জুলাই 2025 আমাদের চোখ থাকবে হাইকোর্টের দিকে এর পরবর্তী কী হলো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।